হ্যালো ভিউয়ার্স, অচেতন ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি বি3 পেপারটি রয়েছে অর্থাৎ জাপানের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেইজি যুগে জাপানের অর্থনীতি বা মেইজি যুগে জাপানের অর্থনীতি ও শিল্পায়নে বেসরকারি উদ্যোগ বা ব্যক্তিগত উদ্যোগ কি ভূমিকা নিয়েছিল, এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব এবং আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া এই পেপারের আরো অন্যান্য প্রশ্নের ভিডিও আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো, তাই আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকে ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা বোর্ডে দেখে নিই। সিইউবিএ হিস্ট্রি অনার্স 6 ডিএসসি বি3, এখানে 20 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মেইজি জাপানের অর্থনীতি, অর্থাৎ মেইজি জাপানের অর্থনীতি বলতে শিল্পায়ন, এই শিল্পায়নে ব্যক্তিগত বা বলা যায় বেসরকারি উদ্যোগ। তো এর মধ্যে অনেকটা বিষয় লুকিয়ে আছে। দেখো, মেইজি জাপান, জাপানে দীর্ঘদিন শগুনরা রাজত্ব করেছে। জাপানের সম্রাটের যিনি প্রধানমন্ত্রী তাকে আমরা শগুন বলি। এখন এই শগুনদের পতনের পর সম্রাট তার ক্ষমতায় ফিরে আসেন বা সম্রাটের ক্ষমতা পুনরুদ্ধার হয়। এই যে সম্রাট তার ক্ষমতায় ফিরে আসছেন বা তিনি ক্ষমতা ফিরে পাচ্ছেন, তার ক্ষমতা পুনরুদ্ধার হচ্ছে, এই বিষয়টাকে বলা হয় মেইজি পুনরুদ্ধার অর্থাৎ মেইজি পুনঃস্থাপন। তাই মেইজি পুনঃস্থাপনের পর জাপান আধুনিকতার পথে পা বাড়ায়। জাপানে নানা ধরনের সংস্কার হতে থাকে। এর আগে শগুন যুগের পতনের শেষ কারণ আমরা দেখেছি 1853 কমোডোর পেরির অভিযান। তা কমোডোর পেরির অভিযানের ভিতর দিয়ে জাপান বহির্বিশ্বের কাছে উন্মুক্ত হয়। একে একে বিদেশি পাশ্চাত্য শক্তি জাপানে প্রবেশ করে এবং জাপান কিন্তু বহির্বিশ্বের কাছে ওপেন হয়ে যায়। এতদিন সে বন্ধ ছিল। ফলে জাপান বুঝতে পারে যে তাকে শক্তিশালী হতে হবে এবং সেই শক্তিশালী হতে গেলে তাকে পাশ্চাত্যের ধাঁচে সমস্ত কিছু সংস্কার করতে হবে। তাই পরবর্তীকালে মেইজি যুগে গিয়ে যখন আধুনিকীকরণ শুরু হয়, তখন মেইজি যুগে শিক্ষা সংস্কার সবার আগে শুরু হয়। কারণ পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে জাপান তার যে সব কিছুকে ঢেলে সাজাতে চাইছিল। সে শিক্ষা সংস্কার করে, অর্থনৈতিক সংস্কার করে, সামরিক সংস্কার করে, শিল্পের ক্ষেত্রে সংস্কার নিয়ে আসে। এরকম বিভিন্ন সংস্কারের ভিতর দিয়ে জাপান কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং দেখা যায় জাপান একটা সময় অর্থনীতিতে অনেক দূরে এগিয়ে যায়। এর আগে জাপানে ছিল সামন্ততান্ত্রিক অর্থনীতি শগুন যুগে, সেই সামন্ততান্ত্রিক অর্থনীতির পতন ঘটে এবং এই সময় মেইজি যুগে পুঁজিবাদ, আধুনিক পুঁজিবাদী শিল্পের উত্থান ঘটে এবং জাপান একটি পুঁজিবাদী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে থাকে। তো এই সময় এই রাষ্ট্র অর্থাৎ যখন মেইজি পুনর্প্রতিষ্ঠিত হয়, তখন মেইজি যুগের প্রথম অর্থমন্ত্রী ছিল প্রিন্স মাতসুকাটা। তিনি ছিলেন জাপানের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী। তার হাত ধরেই কিন্তু জাপানে এই অর্থনৈতিক অগ্রগতিটা সম্পন্ন হয়। তিনি পূর্ববর্তী শগুন যুগের যেসব সমস্যাগুলো ছিল অর্থনীতির ক্ষেত্রে, সেগুলো সব পাল্টে ফেলেন বা সেগুলোকে সব বাতিল করে নতুন করে অর্থনৈতিক ক্ষেত্রে তিনি জাপানকে ঢেলে সাজান। তিনি এটাও জানেন যে এর আগে শগুনতন্ত্রের যে পতন হয়েছে তার মূল কারণ কিন্তু অর্থনীতি, অর্থাৎ অর্থনৈতিক কারণেই শগুনতন্ত্রের পতন হয়েছিল। তাই তিনি নতুন করে এই অর্থনীতিকে ঢেলে সাজানোর চেষ্টা করেন এবং এই অর্থনীতির অগ্রগতিতে দুটি উদ্যোগ পাশাপাশি চলতে থাকে। একটা হয় সরকারি উদ্যোগ, আরেকটি হয় বেসরকারি উদ্যোগ। সরকারি উদ্যোগ মানে রাষ্ট্রীয় উদ্যোগ, রাষ্ট্রের তরফ থেকে যেসব সামরিক যেসব শিল্প ছিল, গোলা বারুদ তৈরি করা, যুদ্ধের সাজ সরঞ্জাম তৈরি করার যেসব শিল্প, সেগুলো রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত হয়। আর পাশাপাশি অন্য যেসব শিল্প ছিল, লৌহ ইস্পাত শিল্প, খনি শিল্প, বস্ত্র শিল্প, জাহাজ শিল্প, পরিবহন শিল্প, এগুলো কিন্তু বেসরকারি উদ্যোগে চলতে থাকে। বেসরকারি উদ্যোগ কাদের হাত ধরে চলতে থাকে না, জাপানে জাইবাৎসু বলে একটা পরিবার, একটা আর্থিক পরিবার গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছিল। এনারা একসময় ছিল ফুজিয়ারা গোষ্ঠীর বংশোদ্ভূত, কিন্তু শগুন যুগে এরা তাদের আভিজাত্য ত্যাগ করে এরা শিল্প বাণিজ্যে আত্মনিয়োগ করে এবং পরবর্তীতে যখন জাপানের সম্রাট ক্ষমতায় ফিরে পাওয়ার যে আন্দোলনটা চলে, অর্থাৎ শগুন বিরোধী যে আন্দোলন চলছিল জাপানে, সেই আন্দোলনে এরা অংশগ্রহণ করে এবং সম্রাটের হয়ে এরা অনেক সাহায্য করে। সম্রাট ক্ষমতায় ফিরে পাওয়ার পর এরা অর্থনীতিতে কিন্তু ভালো জায়গায় চলে আসে। যা সম্রাটের অর্থানুকূল্যে বা সম্রাটের পৃষ্ঠপোষকতায় জাপানের অর্থনৈতিক ক্ষেত্রে এরা নানা রকম সুযোগ সুবিধা পায়। এছাড়া পূর্ববর্তী শগুনদের রাজত্বকালে শগুনদের এবং তাদের আত্মীয়দের যে সমস্ত সম্পত্তি
পড়েছিল সেগুলো ছেড়ে তারা চলে গেছে, সেই সব সম্পত্তি অল্প দামে বা অনেক সময় পুরো বিনা পয়সায় এরা কিন্তু নিজেরা কবজা করে নেয় এবং এরা অর্থবান হয়ে ওঠে। তা এই যে অর্থনীতির যে সংস্কার চলছে সম্রাট ক্ষমতায় ফিরে পাওয়ার পর অর্থমন্ত্রী প্রিন্স মাতসুকাটার হাত ধরে, তখন এই জাইবাৎসু শ্রেণীকে নানা রকম দায়িত্ব দেওয়া হচ্ছে শিল্পের ক্ষেত্রে, জাহাজ শিল্প, খনি শিল্প, বস্ত্র শিল্প। এক একটা পরিবারকে, মানে জাইবাৎসুটা অনেকগুলো বণিক গোষ্ঠীর পরিবার, এবং এক একটা বণিক গোষ্ঠীকে এক একটা শিল্পের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তারা সেই জায়গায় রাষ্ট্রীয় সহযোগিতা পেয়ে তারা সেখানে সেই শিল্পটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে এবং জাপানের অর্থনীতিকেও তারা সঙ্গে সঙ্গে পুঁজিবাদী অর্থনীতির দিকে নিয়ে যাচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ চলছে। তা আমাদের মূল ফোকাস হচ্ছে প্রশ্নের এই বেসরকারি উদ্যোগ। বেসরকারি উদ্যোগ পড়তে গেলে আমাদের সরকারি উদ্যোগও কিন্তু কিছুটা উল্লেখ করতে হবে যে কোন পরিপ্রেক্ষিতে এই মেইজি যুগের অর্থনৈতিক সংস্কারটা হচ্ছে এবং এক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগও বা কেন হচ্ছে বা কি কি হচ্ছে। দেখো, সমসাময়িক অনেক গবেষক এই মেইজি যুগের অর্থনীতির উপরে গবেষণা করেছেন, তাদের কয়েকজনের নাম আমরা একবার একটু বোর্ডে দেখে নেব। দেখো, এখানে প্রথমে আছেন জি.সি. অ্যালেন। তিনি একটা গ্রন্থ লিখছেন এ শর্ট ইকোনমিক হিস্ট্রি অফ জাপান। তিনি বলছেন যে এর আগে শোগুন যুগের পতনের প্রথম কারণ ছিল বা প্রধান কারণ ছিল অর্থনৈতিক সংকট। তাই শোগুন যুগের পতনের পর মেইজি যুগে এই অর্থনৈতিক সংকট কিন্তু অনিবার্য হয়ে উঠেছিল এবং এই অর্থনৈতিক সংকটকে কাটিয়ে ওঠার জন্য অর্থনৈতিক সংস্কারের প্রয়োজন হয়েছিল এবং সেক্ষেত্রে রাষ্ট্র উদ্যোগ নিয়েছিল। কামেকিচি তাকাহাশি, জাপানি ঐতিহাসিক, তিনি লিখছেন দ্য রাইস অফ ডেভেলপমেন্ট অফ জাপান মডার্ন ইকোনমি। এই গ্রন্থে তিনি বলছেন যে জাপান দ্রুত এই অর্থনৈতিক সংস্কার সাধন করে ধনতন্ত্রের পথে পা বাড়ায়, সামন্ততন্ত্রের পতন ঘটিয়ে দ্রুত ধনতন্ত্রের বিকাশের পথে সে এগিয়ে যায় জাপান। এরপরে দেখো জে হার্স মায়ার, তিনি একটা গ্রন্থ লিখছেন দ্য অরিজিন অফ এন্টারপ্রিনারশিপ ইন মেইজি জাপান। তিনি বলছেন যে জাপানিদের মধ্যে যে শৃঙ্খলা বোধ, জাপানিদের মধ্যে যে আনুগত্য বোধ, সম্রাটের প্রতি সবাই অনুগত, তাহলে একটা আনুগত্য বোধ, একটা শৃঙ্খলা বোধ রয়েছে তাদের মধ্যে, এই বিষয়টাই কিন্তু তাদেরকে অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে সাহায্য করে এবং অর্থনৈতিক সংস্কারে এই জাপানিদের সহযোগিতা পাওয়া যায়। এরপরে দেখো কি বলছে ই.এস. ক্রোকোর, তিনি একটা গ্রন্থ লিখছেন দ্য কেমব্রিজ হিস্ট্রি অফ জাপান ভলিউম 6। তিনিও কিন্তু এই মতকে সমর্থন করছেন, অর্থাৎ জে হার্সমায়ারের এই বক্তব্য, শৃঙ্খলাবোধের বক্তব্য বা আনুগত্যের বক্তব্যটাকে সমর্থন করছেন। দ্বিজেন্দ্র ত্রিপাঠী, একজন বাঙালি ভারতীয়, হিস্টোরিক্যাল রুট অফ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রিনারশিপ ইন ইন্ডিয়া অ্যান্ড জাপান। তিনি বলছেন যে শোগুন যুগে যে অর্থনৈতিক ভিত্তি ছিল সেই ভিত্তিতে পরবর্তীকালে সংকট দেখা দেয় ঠিকই, কিন্তু তাকে একটু ঘষে মেজে প্রিন্স মাতসুকাটা সেই ভিত্তির উপর, শোগুনদের সেই অর্থনৈতিক ভিত্তির উপরেই কিন্তু জাপানের নতুন করে অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তো এই বিষয়গুলো জি.সি. অ্যালেন, কামেকিচি তাকাহাশি, জে হার্সমায়ার, ই.এস. ক্রোকোর, দ্বিজেন্দ্র ত্রিপাঠী তাদের গ্রন্থ দিয়ে কে কি বক্তব্য রাখছেন এই বিষয়টাকে এখানে লিখতে হবে। দেখো 1858 থেকে 1866, 1858 থেকে 1866 এই সময় কি হচ্ছে, 1853-তে আমেরিকা আসছে, হ্যারিস চুক্তি করছে জাপানের সাথে কমোডোর পেরির অভিযানের ভিতর দিয়ে। তো এই সময়ে আমেরিকার দেখা দেখি অনেক বিদেশি শক্তি জাপানে আসে এবং অনেকগুলো বাণিজ্যিক চুক্তি কিন্তু সম্পন্ন করে এবং জাপানের যে রাজস্ব ব্যবস্থা, যে কর ব্যবস্থা, তার উপর একটা আন্তর্জাতিক নিয়ন্ত্রণ কিন্তু চেপে বসেছিল। প্রিন্স মাতসুকাটা এটা বুঝতেন যে এর থেকে বেরিয়ে আসা প্রয়োজন, নয়তো জাপানকে কিন্তু কখনোই তিনি জাপানের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তাই প্রিন্স মাতসুকাটা প্রথমে যেটা করেন, তিনি দেখেন যে ধাতু মুদ্রা বিদেশে চলে যাচ্ছে, প্রচুর পরিমাণে বিদেশে চলে যাচ্ছে এবং এই কারণে মুদ্রাস্ফীতি ঘটছে, জিনিসপত্রের দাম বাড়ছে, কৃষকরা বিদ্রোহ করছে এবং অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান সবার আগে করতে হবে, তবেই কিন্তু জাপানের অগ্রগতি হবে অর্থনৈতিক ক্ষেত্রে। তাই তিনি এখানে কি করছেন, টি.সি. স্মিথ বলে একজন ঐতিহাসিক, তিনি বলছেন যে সামুরাই যে শ্রেণী ছিল, অর্থাৎ দাইমিওদের জমিদারদের যারা সেনাবাহিনী, তাদেরকে বলা হতো সামুরাই। এই সামুরাইরা ভাতা পেতেন, সরকারি ভাতা,
কিন্তু এবং এই সামুরাইদের যে সমস্যা দেখা দিয়েছিল সেটা ছিল মূলত অর্থনৈতিক সমস্যা। তাই এই সমস্যার সমাধান করাও প্রয়োজন ছিল। প্রিন্স মাতসুকাটা এটা বুঝতেন। তিনি প্রথমে কি করেন, সামুরাইদের যে ভাতা শিজোকু, সেই শিজোকুকে সরকারি তমসুকে পরিণত করেন। তারপরে তিনি কি করছেন, প্রিন্স মাতসুকাটা বিদেশি প্রতিযোগিতা থেকে জাপানি শিল্পকে বাঁচানোর জন্য তিনি অন্তঃশুল্ক ব্যবস্থা চালু করছেন, শুল্ক প্রাচীর গড়ে তুলছেন এবং বিদেশ থেকে যে আমদানি সেই আমদানিকে তিনি কমিয়ে দিচ্ছেন। দেশের বাজারের উপর আগে সরকারি নিয়ন্ত্রণ স্থাপন করছেন যাতে বিদেশিরা এসে যেন বাজার না দখল করতে পারে। তাহলে এক্ষেত্রে তিনি কি করছেন, বিদেশ থেকে যে আমদানি হয় জিনিসপত্র সেটাকে কমিয়ে আনছেন, দেশীয় বাজারের উপর নিয়ন্ত্রণ স্থাপন করছেন, কর ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছেন। পুরনো যেসব কর ব্যবস্থা ছিল যেটা ছিল জটিল সেটাকে বাদ দিয়ে তিনি নতুন করে কর ব্যবস্থা ঢেলে সাজাচ্ছেন এবং ভূমি রাজস্ব তিনি মুদ্রার মাধ্যমে নেওয়ার কথা বলছেন। এবং এখানে তিনি আরো কিছু কিছু নীতি নিচ্ছেন, যেমন হচ্ছে নতুন করে শিল্প গড়ে তোলার প্রয়োজন হচ্ছে। কেন নতুন করে শিল্প গড়ে তোলার প্রয়োজন হচ্ছে? যেহেতু আমদানি কমানো হচ্ছে, অর্থাৎ বিদেশ থেকে জিনিসপত্র জাপানে কম আনা হচ্ছে, তাহলে জাপানের প্রয়োজন মেটানোর জন্য কি দরকার, জাপানেই শিল্প করা দরকার। এই কারণে জাপানে কিন্তু নতুন করে শিল্প গড়ে তোলার যে তাগিদ, সেই তাগিদ এখানে অনুভূত হচ্ছে। এবং শিল্পের ক্ষেত্রে আমরা এখানে দুটি উদ্যোগ দেখতে পাচ্ছি। একটি হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগ, সরাসরি রাষ্ট্র শিল্প তৈরি করছে, বিশেষ করে সামরিক শিল্প, যুদ্ধের সাজ সরঞ্জামের শিল্পগুলো রাষ্ট্র পরিচালনা করছে। পাশাপাশি অন্যান্য যেসব শিল্প রয়েছে, ইস্পাত, লৌহ, বস্ত্র, জাহাজ, পরিবহন, খনি, সিমেন্ট, দেশলাই, কাগজ, এই সমস্ত শিল্পগুলো বেসরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে। অর্থাৎ জাইবাৎসু যে গোষ্ঠী, বণিক গোষ্ঠীর উপরে এইগুলো দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তাদের হাত ধরে জাপানে শিল্প বিপ্লব ঘটছে। এবং এখানে কিছু কিছু নীতি প্রিন্স মাতসুকাটা নিচ্ছেন, যে বিদেশিরা জাপানে কখনো জমি কিনতে পারবে না, কোনো জমি কিনতে পারবে না এবং জাপানের যে খনি, সে খনি খনন করতে পারবে না বিদেশিরা। এছাড়া বলা হচ্ছে যে কাবুনা কামা, আগে একটা গিল্ড ব্যবস্থা ছিল, গিল্ড মানে শ্রমিক বা ব্যবসায়িক সংগঠন, কাবুনা কামা যে গিল্ড ব্যবস্থা ছিল পুরনো দিনের, তাকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, তাকে উচ্ছেদ করা হচ্ছে এবং মুদ্রার মাধ্যমে রাজস্ব আদায় করার ব্যবস্থা করা হচ্ছে। সামুরাইদের যে ভাতা শিজোকু, তাকে সরকারি তমসুকে পরিণত করা হচ্ছে। নতুন করে ঋণপত্র ছাড়া হচ্ছে, নতুন করে টাকা সংগ্রহ করার জন্য ঋণপত্র ছাড়া হচ্ছে এবং মার্কিন যে মুদ্রা ব্যবস্থা সে সম্পর্কে জ্ঞান আহরণ করার জন্য জাপান থেকে একটা মিশন আমেরিকাতে পাঠানো হচ্ছে, যাতে করে আমেরিকায় গিয়ে সেখানকার মুদ্রা ব্যবস্থাটি কেমন সেই সম্পর্কে জ্ঞান আহরণ করে এনে জাপানে সেটাকে অ্যাপ্লাই করা যায়। তাই একটা মুদ্রা মিশন পাঠানো হচ্ছে। 1872 সালে ন্যাশনাল ব্যাংকিং অ্যাক্ট পাস হচ্ছে এবং এই অনুযায়ী পরবর্তীতে 152টি জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু জাপানে। এছাড়া মুদ্রার সংকোচন করা হচ্ছে। 1882 সালে ব্যাংক অফ জাপান, কেন্দ্রীয় সেন্ট্রাল ব্যাংক হিসেবে ব্যাংক অফ জাপান 1882তে তৈরি হচ্ছে। এই ব্যাংকের উপরেই কিন্তু মুদ্রা ছাপানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব এখানে দেওয়া হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ চলছে, বিশেষ করে পরিবহন। দেখো, জাপান একটা পাহাড় পর্বতের দেশ, অর্থাৎ শিল্প বিপ্লব মানে শিল্পের অগ্রগতি করতে গেলে আগে পরিবহন ঠিক রাখতে হবে। পরিবহন যদি অনুন্নত হয় তাহলে কিন্তু পরিবহনের যে ব্যয়, সেই ব্যয়টা অনেক বেড়ে যাবে। এই কারণে পরিবহন শিল্পের উপর জোর দেওয়া হয়। বেসরকারি উদ্যোগে রাস্তাঘাট বানানো, নির্মাণ শুরু হয়। জাহাজ শিল্পের অগ্রগতি ঘটানো হয়। অবশ্য যে সামরিক জাহাজ অর্থাৎ যুদ্ধ জাহাজ, কিন্তু রাষ্ট্রীয় তরফে যুদ্ধ জাহাজ তৈরি হচ্ছিল। আর অন্যান্য যেসব বাণিজ্যিক জাহাজ, সেই বাণিজ্যিক জাহাজ কিন্তু এই মিৎসুবিশি পরিবারের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং পরিবহনের ক্ষেত্রে টোকিও থেকে ইয়োকোহামা, আমরা দেখতে পাচ্ছি টোকিও থেকে ইয়োকোহামা পর্যন্ত রেলপথ স্থাপন করা হচ্ছে এই সময়ে। এছাড়া জাহাজ, বস্ত্র, এইসব শিল্পের উপরে বেসরকারি উদ্যোগ প্রতিষ্ঠিত হচ্ছে। লক উড বলে একজন গবেষক, তিনি একটা গ্রন্থ লিখছেন, দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ জাপান। তিনি বলছেন যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগটাও এই সময় চলছে সমান গতিতে। এবং এই সরকারি উদ্যোগে যে বেসরকারি উদ্যোগপতি অর্থাৎ জাইবাৎসু,
তাদের জন্ম হচ্ছে। তাহলে জাইবাৎসুদের জন্ম কারা দিচ্ছে? জাইবাৎসুদের জন্ম দিচ্ছে, অর্থাৎ এই বণিক পরিবারগুলির জন্ম দিচ্ছে জাপানের সরকার। জাপানের রাষ্ট্রীয় উদ্যোগে এই বেসরকারি উদ্যোগপতি অর্থাৎ জাইবাৎসুদের জন্ম হচ্ছে, কথা বলছেন লকউড তার ইকোনমিক ডেভেলপমেন্ট অফ জাপান গ্রন্থে। যাই হোক, জাইবাৎসুরা ছিলেন ফুজিওয়ারা গোষ্ঠীর উত্তর পুরুষ। তারা তাদের আভিজাত্য ছেড়ে দিয়ে তারা ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করে। পরবর্তীকালে যখন মেইজি সম্রাটের ক্ষমতা পুনরুদ্ধার হয়, তিনি তাদেরকে সাহায্য করেছিলেন, সম্রাটকে, মানে এই মিৎসুবিশি পরিবারেরা বা জাইবাৎসুরা সাহায্য করেছিলেন মেইজি সম্রাটকে, এবং এর বিনিময়ে সম্রাট কি করলেন? এদেরকে সাহায্য করলেন, অর্থনীতির ক্ষেত্রে নানা রকম সাহায্য করতে থাকলেন। এবং এদের হাত ধরে, এই সব জাইবাৎসু পরিবারগুলির হাত ধরে, মানে কয়েকটি বণিক গোষ্ঠীর হাত ধরে জাপানের শিল্পের একটা অগ্রগতি শুরু হয়। এবং এখানে কয়েকটা পরিবার, যেমন প্রথমে মানে জাইবাৎসু বলতে কারা? কয়েকটি বণিক পরিবার। তা প্রথমেই রয়েছে এখানে যে পরিবার গোষ্ঠীতে, তার নাম মিৎসুই। মিৎসুই এর পরে যে পরিবারটি ছিল তার নাম হচ্ছে মিৎসুবিশি, যারা জাহাজ শিল্পের উপরে একচেটিয়া আধিপত্য তারা স্থাপন করেছিল, এবং এই শিল্প স্থাপন করে তারা প্রভূত সম্পত্তির অধিকারী হয়েছিলেন এই মিৎসুবিশি জাহাজ কোম্পানি। এরপরে রয়েছে সুমিতোমো বলে একটি পরিবার, যারা খনি, তামা, মানে খনি উত্তোলন বা তামা নিষ্কাশন, এই ধরনের দায়িত্ব তারা পেয়েছিল। এবং পরবর্তীকালে 1930 নাগাদ আমরা যখন দেখছি যে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করছে, মাঞ্চুরিয়া দখল করে নিচ্ছে, তখন মাঞ্চুরিয়াতে গিয়েও শিল্প স্থাপন করেছিল এই পরিবারটি, অর্থাৎ সুমিতোমো পরিবারটি। তা জাইবাৎসু অর্থাৎ যেসব পরিবার গোষ্ঠীর কথা বলছি, ব্যবসায়িক গোষ্ঠী, এই গোষ্ঠীগুলির হাত ধরে জাপানের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসে। জাপান ধীরে ধীরে পুঁজিবাদী অর্থনীতির দিকে এগিয়ে যায়, এবং জাপান খুবই দ্রুত শিল্প বিপ্লব ঘটিয়ে জাপান একটা পুঁজিবাদী শিল্পায়িত রাষ্ট্রে পরিণত হয়। তাই এই ছিল বেসরকারি উদ্যোগ, যেখানে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ কিন্তু লিখতে হবে। শুধুমাত্র বেসরকারি উদ্যোগ নয়, হঠাৎ করে বেসরকারি উদ্যোগটা আসেনি, সরকারি উদ্যোগ চলার পথে বেসরকারি উদ্যোগের প্রয়োজনীয়তাটা এসেছে, এবং সেই প্রেক্ষাপটে বেসরকারি কোম্পানিগুলোর হাতে বিভিন্ন শিল্পের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, এবং তারাও তাদের সেই দায়িত্ব খুব ভালোভাবে তারা সেই দায়িত্ব পালন করে, এবং এক একটা শিল্পে এক একটা পরিবার, বেসরকারি উদ্যোগপতিরা তারা কিন্তু মাথা তুলে দাঁড়ায় এবং জাপানকে একটা আধুনিক পুঁজিবাদী শিল্পায়িত রাষ্ট্রে পরিণত করে। তাই এর যে উত্তর 20 নম্বরের 1000 ওয়ার্ডের সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। মেইজি জাপানের অর্থনীতিতে বেসরকারি উদ্যোগ। দেখো, মেইজি পুনঃপ্রতিষ্ঠার পরবর্তী যুগে জাপানে যে সমস্ত সংস্কার সাধিত হয়েছিল তার মধ্যে নিঃসন্দেহে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল অর্থনৈতিক সংস্কার। জি.সি. অ্যালেন তার এ শর্ট ইকোনমিক হিস্ট্রি অফ জাপান গ্রন্থে বলেছেন, অর্থনৈতিক অবক্ষয় শোগুনতন্ত্রের পতনকে অনিবার্য করে তুলেছিল। ফলে মেইজি নেতাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। কামেকিচি তাকাহাশি তার দ্য রাইস অ্যান্ড ডেভেলপমেন্ট অব জাপানস মডার্ন ইকোনমি গ্রন্থে ইউরোপ ও জাপানের সামন্ততন্ত্রের অবসান প্রক্রিয়ার তুলনা করে বলেছেন, জাপানের পরিস্থিতি আলাদা হলেও একথা ঠিক যে সেখানে সামন্ততন্ত্রের অবসান ও ধনতন্ত্রের বিকাশ হয়েছিল দ্রুত গতিতে। জে হার্টস মায়ার তার অরিজিন অফ এন্টারপ্রেনারশিপ ইন মেইজি জাপান গ্রন্থে দেখিয়েছেন, শগুন যুগে জাপানে এক সুসংবদ্ধ সমাজ গড়ে উঠেছিল, যেখানে শৃঙ্খলাবোধ, আনুগত্য ও জাতীয় ঐক্য ছিল, যা এই দ্রুত পরিবর্তনে সহায়ক হয়েছিল। E.S. ক্রোকোর দ্য কেমব্রিজ হিস্ট্রি অফ জাপান ভলিউম 6 গ্রন্থে একই মত পোষণ করেছেন। শগুন যুগে যে ভিত্তি তৈরি হয়েছিল তা অনেক সহায়ক ছিল বলে দ্বিজেন্দ্র ত্রিপাঠীও হিস্টোরিক্যাল রুট অফ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনারশিপ ইন ইন্ডিয়া অ্যান্ড জাপান গ্রন্থে উল্লেখ করেছেন। এর পরের প্যারা দেখো, 1858 থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত জাপান পাশ্চাত্য দেশগুলির সঙ্গে বেশ কিছু বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করার ফলে বিদেশিদের কাছে অবাধ বাণিজ্যের জন্য উন্মুক্ত হয়। শুল্ক ব্যবস্থার উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। তৎকালীন অর্থমন্ত্রী মাতসু কাটা বুঝতে পেরেছিলেন, এর ফলে একদিকে যেমন প্রতিকূল বাণিজ্যিক ভারসাম্যের দরুন
ধাতু মুদ্রা দেশের বাইরে চলে যাচ্ছে, অন্যদিকে তেমনি হস্তশিল্প ধ্বংস হতে থাকে এবং অর্থনৈতিক সংকট প্রবল হতে থাকে। প্রচুর পরিমাণে কাগজের নোট ছাপানোর ফলশ্রুতি ছিল মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি। এই মারাত্মক মুদ্রাস্ফীতির প্রতিক্রিয়া সামুরাই শ্রেণীকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করলে তারা নতুন সরকারের বিরোধী হয়ে ওঠে। পাশাপাশি ছিল কৃষক বিদ্রোহ। সামাজিক পার্থক্য না থেকে যদি দুটি শ্রেণীর লোভের ধারা একই খাতে প্রবাহিত হতো তাহলে সরকারের পক্ষে টিকে থাকাই সমস্যা হতে পারত। টি.সি. স্মিথ বলেছেন, সামুরাই সমস্যা যেহেতু ছিল মূলত অর্থনৈতিক, সেহেতু অর্থনৈতিক সমস্যার সমাধানের প্রয়োজন ছিল। মাৎসুকাটা বুঝতে পেরেছিলেন অসম বিদেশি প্রতিযোগিতার হাত থেকে জাপানকে মুক্ত করার জন্য প্রয়োজন দেশীয় বাজারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আমদানির পরিমাণ হ্রাস করা। এর জন্য বিভিন্ন স্তরে নতুন শিল্প উদ্যোগ গড়ে তোলার প্রয়োজনীয়তাও তিনি উপলব্ধি করেছিলেন। পরের প্যারা দেখো, শিল্প উদ্যোগকে কার্যকরী করার জন্য প্রথম মেইজি সরকার বিদেশিদের অর্থনৈতিক কার্যাবলীর উপর কতগুলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কেবল ইয়োকোহামা, ওসাকা, হিয়োগো, নাগাসাকি, নিগাতা, হাকোদা বন্দরগুলি বিদেশিদের জন্য উন্মুক্ত হয়। 1872 খ্রিস্টাব্দে মিনিং মেমোরান্ডাম অনুযায়ী বিদেশিদের দ্বারা জাপানে খনি খনন নিষিদ্ধ করা হয়, বিদেশিদের জমির মালিক হওয়ার অধিকার রদ করা হয়, আধুনিক শিল্প গড়ে তোলার জন্য বেশ কিছু আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন করা হয়, কাবুনা কামা বা গিল্ড ব্যবস্থার উচ্ছেদ সাধন করা হয়, কেবলমাত্র মুদ্রার মাধ্যমে রাজস্ব আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়। 1876 খ্রিস্টাব্দে সরকার জনসাধারণের মধ্যে ঋণপত্র ছাড়ে সামুরাইদের প্রদেয় ভাতা বা শিজোকু সরকারি তমসুকে রূপান্তরিত হয়। পরের প্যারা দেখো, আধুনিক শিল্প গড়ে তোলার পূর্ব শর্ত হিসেবে দেশের পূর্বতন ও জটিল মুদ্রা ব্যবস্থা বাতিল করা হয়। মার্কিন মুদ্রা ব্যবস্থা সম্বন্ধে জ্ঞান লাভের জন্য সে দেশে একটি কমিশন প্রেরিত হয়। ওই কমিশনের সুপারিশ অনুযায়ী দশমিক পদ্ধতি চালু করা হয়। একটি জাতীয় মুদ্রা ব্যবস্থা গড়ে তোলার সঙ্গে বিদেশি মুদ্রার অনুপ্রবেশ রোধ করার উদ্দেশ্যে ব্যাংক ব্যবস্থায় কিছু সুপরিকল্পিত সংস্কার সাধিত হয়। 1872 খ্রিস্টাব্দে প্রণীত ন্যাশনাল ব্যাংকিং অ্যাক্ট এবং 1876 খ্রিস্টাব্দে তাতে কিছুটা পরিবর্তন আনা হয়। মার্কিন আদলে ব্যাংকগুলিকে যৌথ মূলধনী প্রতিষ্ঠান হিসেবে গঠন করা হয়েছিল। ই.এস. ক্রোকর, ঐতিহাসিকদের নামে তোলায় তোমরা অবশ্যই আন্ডারলাইন করবে, ই.এস. ক্রোকর মন্তব্য করেছেন, মেইজি জাপানে প্রথম বাণিজ্য উদ্যোগ হিসেবে জাপানের ব্যাংকগুলি গড়ে উঠেছিল এবং এরই পরিণতি হিসেবে 150টি জাতীয় ব্যাংক তৈরি হয়েছিল। তবে ব্যাংক ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠার প্রেক্ষিতে 1878 খ্রিস্টাব্দে জাপানে পুনরায় মুদ্রাস্ফীতি দেখা দিলে মাৎসুকাটা মুদ্রা সংকোচন নীতি গ্রহণ করেন এবং 1882 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে গড়ে ওঠে ব্যাংক অব জাপান। এই ব্যাংকই একমাত্র কাগজি নোট ছাপার অধিকার অর্জন করে। সাধারণ ব্যাংকিংয়ের দায়িত্ব পালন করে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলি। ইয়োকোহামা স্পেসি ব্যাংকের মাধ্যমে একটি কেন্দ্রীকৃত ঋণ ব্যবস্থা গড়ে ওঠে। হিউ প্যাট্রিক তার জাপান 1868 থেকে 1914 প্রবন্ধে বলেছেন, জাপানের অর্থনৈতিক উন্নয়নে তাৎক্ষণিক চাহিদা মিটিয়ে মেইজি জাপানের ব্যাংক ব্যবস্থা আরও অনেক দূর অগ্রসর হয়েছিল এবং অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করেছিল। পরের প্যারা দেখো, জাপানের অর্থনৈতিক পুনর্গঠনের যুগে শিল্প উদ্যোগ গড়ে তোলার ব্যাপারে মৌলিক বৈশিষ্ট্য ছিল দুটি। প্রথমত, রাষ্ট্রীয় মালিকানাধীন ও ব্যক্তি মালিকানাধীন শিল্প পাশাপাশি গড়ে তোলা হয়েছিল। একমাত্র সরকারি সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলিকে সরকারি নিয়ন্ত্রণে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু অন্যান্য শিল্পগুলির বেসরকারীকরণ প্রক্রিয়াকে সরকারি মদত দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে বিদেশি পুঁজির আওতার বাইরে রাখার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। এখান থেকে প্যারা করে লিখবে, জাপানের অর্থনৈতিক জীবন এবং সংগঠনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য মুষ্টিমেয় পরিবারের হাতে মূলধন কেন্দ্রীভূত হওয়া এবং অর্থনৈতিক ব্যবস্থার উপর রাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সরকারি নীতির ফলেই বৃহৎ বৃহৎ ধনী পরিবারের উত্থান সম্ভব হয়।
কমোডোর পেরির জাপানে আগমনের পর থেকে দেশের অর্থনৈতিক সংস্কারের প্রতি সরকার দৃষ্টি দিতে শুরু করে। সরকার তার এই প্রচেষ্টার সাফল্য অর্জন করার জন্য ব্যবসা বাণিজ্যে লিপ্ত কয়েকটি পরিবারকে যথেষ্ট পরিমাণে উৎসাহ ও সাহায্য দান করে এবং নতুন নতুন শিল্প পত্তনের জন্য তাদের উপর দায়িত্ব অর্পণ করে। ফলে অল্প দিনের মধ্যেই এই সব পরিবার খুব বিত্তশালী ও ক্ষমতাবান হয়ে ওঠে। তাদের এই ক্ষমতাকে সুরক্ষিত করে তোলার জন্য তাদের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। রাজনৈতিক নেতাদের সক্রিয় সমর্থন ও সাহায্য লাভের জন্য তারা বিশেষভাবে যত্নবান হয়। অর্থ বিনিয়োগ, শিল্প, বাণিজ্য, ব্যাংকিং প্রভৃতি ব্যবসায় লিপ্ত হয়ে এইসব বড় বড় ব্যবসায়ী পরিবারগুলো অর্থ সঞ্চয় ও প্রভাব বৃদ্ধির সুযোগ লাভ করে। এইসব পরিবারগুলোকে একসঙ্গে জাইবাৎসু নামে পরিচিত হয়। এইসব পরিবারের মধ্যে সর্বপ্রধান ছিল মিৎসুই পরিবার। মিৎসুই পরিবার নিজেদের ফুজিয়ারার উত্তরপুরুষ বলে পরিচয় দিতেন, কিন্তু টোকুগাওয়া শোগুনদের আমলে তারা স্বেচ্ছায় আভিজাত্য পরিত্যাগ করে সাধারণ শ্রেণীর লোকে পরিণত হন। বাণিজ্য ও অর্থলগ্নির ব্যবসা শুরু করেন। 1860 খ্রিস্টাব্দে সম্রাটের সমর্থক দলে যোগ দিয়ে তারা টোকুগাওয়া পরিবারের বিরোধিতা শুরু করেন। সম্রাটের ক্ষমতা পুনরুদ্ধারের পর জাপানের নতুন সরকার মিৎসুইদের উপর অর্থ বিভাগের বিভিন্ন দায়িত্ব অর্পণ করে এবং টোকুগাওয়া শোগুনদের এবং তার বন্ধু বান্ধব সামন্তদের অনেক ভূসম্পত্তি মিৎসুই পরিবারের কাছে স্বল্প দামে বিক্রি করে। সম্রাটের ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মিৎসুইদের ক্ষমতাও অপ্রতিহতভাবে বাড়তে থাকে। মিৎসুইদের নিচেই স্থান ছিল মিৎসুবিশি পরিবারের। টোকুগাওয়া আমলে মিৎসুবিশি পরিবার অনেক, তোমরা এখান থেকে প্যারা করে লিখবে, পরিবার অনেক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের সংগঠক রূপে পরিচিত ছিলেন। জাহাজের বাণিজ্য করে মিৎসুবিশি পরিবার প্রথমে তাদের ভাগ্য পরিবর্তন করার সুযোগ লাভ করে, কিন্তু পরে তারা অন্যান্য ব্যবসায় অর্থলগ্নি করে। তৃতীয় ব্যবসায়ী পরিবার ছিল সুমিতোমা বা তোমো। টোকুগাওয়া শোগুনদের আমলে তারা খনি থেকে তামা উত্তোলন ও পরিশোধনের কাজে লিপ্ত ছিল। সঙ্গে সঙ্গে চালের ব্যবসাও তারা পরিচালনা করতেন। বিভিন্ন ধাতুর ব্যবসার অভিজ্ঞতা অর্জন করার পর তারা বিভিন্ন রাসায়নিক দ্রব্য, লৌহ ইস্পাত, কয়লা খনি, ব্যাংকিং, জাহাজ ও পরিবহন ব্যবসা এবং অন্যান্য ব্যবসায় পারদর্শিতা অর্জন করে। পরবর্তীকালে ব্যাংকিং ব্যবসায় এই পরিবার যথেষ্ট উন্নতি করে। প্যারা করে লিখবে, জাপানের সাম্রাজ্য বিস্তৃতির সঙ্গে সঙ্গে জাইবাৎসু সর্বাপেক্ষা লাভবান হয়। জাপানের নতুন নতুন অধিকৃত অঞ্চল তারা প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতে শুরু করেন। 1930 খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়ায় জাপানের অধিকার স্থাপিত হলে আরও অনেক নতুন নতুন বণিক গোষ্ঠীর উদ্ভব হতে শুরু করে। মাঞ্চুরিয়ার শিল্পের কলকারখানা গড়ে তোলার জন্য তারা প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতে শুরু করে। এখান থেকে প্যারা করে লিখবে, পাশ্চাত্য দেশগুলির তুলনায় জাপানের অর্থনৈতিক অনগ্রসরতার একটি বড় কারণ হলো ব্যয় সাপেক্ষ পরিবহন ব্যবস্থা, কিন্তু পরে শিল্পায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করেছিল পরিবহনের অভূতপূর্ব উন্নতি। 1872 খ্রিস্টাব্দে টোকিও ও ইয়োকোহামার মধ্যে 19 মাইল দীর্ঘ রেল বসানোর কাজ শেষ হয়। 1874 খ্রিস্টাব্দে কোবে ও ওসাকার মধ্যে দ্বিতীয় লাইনটি শেষ হয় এবং 1877 খ্রিস্টাব্দে তা কিয়োটো পর্যন্ত প্রসারিত হয়। ফলে এই সময় নাগাদ পূর্বের সাতের এক অংশ খরচে 40,000 টন মাল পরিবহন সম্ভব হয়। 1880 দশকে জাপানের রেলপথের বিস্তার ঘটেছিল 1000 মাইলেরও বেশি এবং প্রায় 20 লক্ষ যাত্রী রেলে যাতায়াত করতে সক্ষম হয়। 1900 খ্রিস্টাব্দ নাগাদ জাপানের রেলপথ ছিল প্রায় 34,000 মাইল। পরিবহনের এই উন্নতি ছিল নিঃসন্দেহে শিল্পায়নের সহায়ক। তবে পর্বত সংকুল হওয়ায় জাপানের রেলপথ নির্মাণের কাজ ছিল বেশ ব্যয় সাপেক্ষ। তাই রেলপথ নির্মাণের জন্য বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটানো হয় এবং তা বেড়ে দাঁড়ায় সমগ্র ব্যয়ের প্রায় 4/3 অংশ। 1886 থেকে 92 সময়কালে বেসরকারি বিনিয়োগে 14টি রেল কোম্পানি গড়ে উঠেছিল, কিন্তু এদের অনেক ক্ষেত্রেই সরকার উদার হস্তে ঋণ ও আর্থিক সাহায্য করেছিল। সরকারি আর্থিক সাহায্য সবচেয়ে বেশি দেওয়া হয়েছিল পরিবহন শিল্পে। এছাড়া 1880 খ্রিস্টাব্দের মধ্যে জাপানের প্রধান শহরগুলির মধ্যে সরকারি টেলিযোগাযোগ স্থাপিত হয়, ফলে আধুনিক শিল্পায়নের একটা পরিকাঠামোগত ভিত্তি বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়। পরের প্যারা দেখো, সাতসুমা বিদ্রোহের পর থেকেই জাপানের পুরোপুরি সরকারি উদ্যোগে সামরিক শিল্প গড়ে উঠতে থাকে। তাছাড়া সাম্রাজ্যবাদী শক্তি সমূহকে রোধ করা নিজের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার ইচ্ছা জাপানের এই ব্যাপারে উৎসাহিত করে। মেইজি সরকারি নেতৃবৃন্দ রণকৌশলগত শিল্প বা স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিজের বিকাশে উদ্যোগ নেয়, যার উপর আধুনিক সামরিক শিল্প দাঁড়িয়েছিল। প্রাক মেইজি যুগের শোগুন প্রশাসনে এবং কিছু শক্তিশালী সামন্তের অধীনে পূর্বেই কিছুটা অগ্রগতি হলেও মেইজি সরকার প্রথম থেকেই বিদেশি নির্ভরতা কাটাতে
উদ্যোগী হয়েছিল। 1881 থেকে 87 খ্রিস্টাব্দের মধ্যে সরকারি খাতে জাপানের ব্যয় বৃদ্ধি করেছিল 60% এবং 1881 থেকে 91 খ্রিস্টাব্দের মধ্যে নৌশিল্পে ব্যয় বৃদ্ধি করেছিল 200%। সেই সঙ্গে রাষ্ট্রীয় উদ্যোগে গড়ে তোলা হয় জাহাজ শিল্প। হাইওগো বা বর্তমান কোবে অঞ্চলে একটি জাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলা হয়। এর ফলে শোগুন যুগে নাগাসাকি ও ইয়োকোসুকো নিয়ে মোট 3টি জাহাজ নির্মাণ কারখানার মালিকানা সরকারি হাতে থাকে। ইয়োকোসুকো থেকে 1870-এর দশকে 1000 টনের 2টি জাহাজ তৈরি করা হয় এবং 1883 খ্রিস্টাব্দের মধ্যে নাগাসাকি 10টি এবং হাইওগোতে 23টি স্টিমার তৈরি হয়। বেসরকারি ক্ষেত্রে জাহাজ শিল্প গড়ে তোলার জন্য মিৎসুবিশি কোম্পানির প্রতিষ্ঠাতা ইয়াসাকি ইয়াতারোকে বার্ষিক 8,80,000 ইয়েন সরকারি সাহায্য দেওয়ার ফলে কিছুদিনের মধ্যে মিৎসুবিশি জাহাজ শিল্পে একচেটিয়া আধিপত্য লাভ করে। এছাড়া সরকার টোকিও এবং ওসাকাতে কামান, রাইফেল ও গোলা বারুদ তৈরির কারখানা স্থাপন করে। শুধুমাত্র ওসাকার কারখানাটি নিযুক্ত ছিল 1100 জন কর্মী। বিদেশি প্রযুক্তি নিয়ে বিদেশি মডেলে সমরাস্ত্র প্রস্তুত হলেও নিরাপত্তাজনিত কারণে বিদেশিদের এইসব কারখানায় নিয়োগ করা হতো না। এই প্যারাতে জাহাজ শিল্পের কথা বলা হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগটাকেও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। পরের প্যারা, একমাত্র তামা ও কয়লা ছাড়া স্বনির্ভর শিল্প গড়ে তোলার মতো কাঁচামাল না থাকার কারণে জাপান কৃষিজ কাঁচামাল যথা তুলা ও কাঁচা রেশমের উপর নির্ভর করে বস্ত্রশিল্প গড়ে তোলার ব্যাপারে জোর দেয়। এই শিল্প প্রধানত বেসরকারি উদ্যোগে গড়ে উঠলেও সরকার উদ্যোগীদের ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেয়। তাছাড়া বেসরকারি উদ্যোগে বিদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্র ও বিশেষজ্ঞ নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। 1930 খ্রিস্টাব্দ পর্যন্ত জাপান এ ব্যাপারে স্বনির্ভর ছিল না, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে রাষ্ট্রীয় মদতে এই শিল্প গড়ে উঠেছিল। 1900 খ্রিস্টাব্দের মধ্যে গড়ে ওঠে 7171টি কারখানার মধ্যে বস্ত্রশিল্পের কারখানা ছিল 4150টি। এর মধ্যে 2388টি কারখানা ছিল যন্ত্রশক্তি দ্বারা পরিচালিত। 1890 থেকে 1913 খ্রিস্টাব্দের মধ্যে রেশম বস্ত্রের উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে জাপান 3 অংশ রেশম বস্ত্র যান্ত্রিক উপায়ে উৎপাদিত হতো। সুতা শিল্পের ক্ষেত্রেও জাপানে যন্ত্রের প্রয়োগ শুরু হয়েছিল। উৎপাদিত রেশম বস্ত্রের 3 অংশ এবং সুতা বস্ত্রের অর্ধেক জাপান বিদেশে রপ্তানি করত। শেষ প্যারা এটি দেখো, বহির্বিশ্বের কাছে হঠাৎ উন্মুক্ত হওয়ার পর জাপান যে ধরনের অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছিল তা থেকে মাত্র 1.5 দশকের মধ্যেই জাপান শিল্প সমৃদ্ধ দেশে পরিণত হয়। বিংশ শতকে যেভাবে জাপান বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশে পরিণত হয়েছিল তার বীজ নিহিত ছিল এই যুগের আর্থিক নীতির মধ্যে। লকউড তার দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ জাপান গ্রন্থে বলেছেন, সরকারি মদতে যে বেসরকারি উদ্যোগপতি বা জাইবাসুদের জন্ম হয়েছিল তারাই পরবর্তীকালে জাপানের উগ্র সাম্রাজ্যবাদ ও জাতীয়তাবাদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। E.H. নরম্যান বলেছেন, এই জাইবাসুরা ছিল আসলে এ ফিনান্সিয়াল অলিগার্চি প্রমোটেড বাই দ্য স্টেট। E.S. ক্রোকর লিখেছেন, শিল্প ও সামরিক খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদে সাধারণ মানুষের ভোগের হার তাৎপর্যপূর্ণভাবে কমানো হয় এবং 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পরিমাণ এতটাই কম ছিল ও জাপানে জাতীয় আয়ের সঙ্গে তার সম্পর্ক এতটাই ক্ষীণ ছিল যে এর সঙ্গে অবাধ অর্থনীতির মেলবন্ধন লক্ষ্য করা কষ্টসাধ্য। আসলে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কেউই লেসে ফেয়ার বা অবাধ অর্থনীতির দর্শনের নৈতিক ভিত্তির উপর দ্বারা প্রভাবিত হননি। রাষ্ট্র ও জাতির স্বার্থে অন্য এক ধরনের অর্থনৈতিক উন্নয়নের পথ তারা গ্রহণ করেছিলেন, আর এটাই ছিল মেইজি জাপানের পুঁজিবাদী উন্নয়নের বৈশিষ্ট্য। তো এই ছিল তোমাদের মেইজি যুগের অর্থনীতির বা শিল্পায়নে বেসরকারি উদ্যোগ বা ব্যক্তিগত উদ্যোগ তার 20 নম্বরের নোটস। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষা আসবেই বলা যায়। তোমাদের এই পেপারের অন্যান্য প্রশ্নের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।